আজকে আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 1 পেজ নাম্বার 15 এইটা আমরা সলভ করব ইনশাআল্লাহ হাতে কলমে। আর হচ্ছে ওভারঅল একটা আইডিয়া নেব যে জিটিতে কোন টাইপসের কোশ্চেন আসে এবং আমাদের পরীক্ষার সময় আমাদের কিভাবে আনসারগুলো করতে হবে। এই পুরো বিষয়টা যেন আমাদের সবার নখদর্পণে এসে যায়, যে পরীক্ষার হলে যাবার আগেই আমি মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারি যে আমার সেকশন 1-এ কোন টাইপসের কোশ্চেন আসে, সেকশন 2-তে কোন কোন টাইপসের কোশ্চেন আসে, এবং যেটা প্যাসেজ 3 বা সেকশন 3 সেখানে কোন টাইপসের কোশ্চেন আসে। সো আমরা সবসময় যেটা বলে থাকি যে সেকশন 1 এর কোশ্চেনগুলো সবসময় সহজ হয়, জাস্ট একটা প্যাসেজ থেকে কয়েকটা কোশ্চেনের আনসার করতে হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন, ফিলিং দ্য ব্লাঙ্কস, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন আনসার, এই টাইপসের কোশ্চেন আনসার গুলো সিরিয়ালি থাকে। সিরিয়ালি থাকলে আরো সহজ হয়, যে প্রথম কোশ্চেনের আনসারটা শুরুর দিকে পাওয়া যাবে, পরের কোশ্চেনের আনসারটা তারপরের দিকে পাওয়া যাবে। কঠিন একটু হবেই প্যাসেজ 3টা। তো যাদের টার্গেট 7 অ্যাভাব তারা প্যাসেজ 3টা হচ্ছে খুব ভালো মতো জোর দিবেন। আর যারা কোনোভাবেই 5.5 রিকোয়ারমেন্ট, 6 রিকোয়ারমেন্ট, জিটিতে তো এক একজনে এক এক ধরনের রিকোয়ারমেন্ট। সো আপনি যে লেভেলের স্টুডেন্টই হন না কেন, আপনার যেন কোনোভাবেই সেকশন 1 সেকশন 2 এই দুটো মিলিয়ে যে 27টা কোশ্চেন থাকে এখান থেকে যেন কোনোভাবেই ভুল না হয়। এজন্য আমরা যেটা বলে থাকি যে আপনার যাদের টার্গেট 10/6 বা 5.5 তারা ক্যামব্রিজ জিটির 1 থেকে 27 যেন কোনোভাবেই ভুল না হয়। আর যারা 7 অ্যাভাব এনশিওর করতে চান, সিএলবি 9 টার্গেট অথবা জিটিতে 9/9 রিকোয়ারমেন্ট, তারা জিটির বইয়ের পাশাপাশি আপনি একাডেমিকের বইগুলো থেকেও প্র্যাকটিস করেন। ক্যামব্রিজের একাডেমিক বইগুলো সাধারণত একটু কঠিন হয়ে থাকে রিডিং এর জন্য। নিয়ম কানুন 100% সেম। এই এখানে যত টিপস ট্রিক্স রয়েছে ট্রু ফলস নট গিভেনের একাডেমিকেও তাই। এখানে ফিলিং দ্য ব্লাঙ্কস, লিস্ট অফ হেডিংস, মানে নিয়ম কানুনগুলো সেম, বাট ডিফিকাল্টি লেভেলটা একটু হাই একাডেমিকের জন্য। সো যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে জিটিতে হচ্ছে মিনিমাম 7 অ্যাভাব, তারা জিটি বইয়ের পাশাপাশি অবশ্যই একাডেমিক থেকেও প্রিপারেশনটা নিবেন, যেমন আমাদের হচ্ছে একাডেমিকেরও প্র্যাকটিস বেসে ক্লাস হয়ে থাকে নিয়মিত। ওকে, তাহলে দেখুন এখানে আমাদের কোশ্চেন কেমন আছে। যে সেকশন ওয়ানে হচ্ছে একটা কোশ্চেন আছে, আমরা জানি আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে জাস্ট হেডিংটা দেখা। এখানে হেডিংটা হচ্ছে কনজিউমার অ্যাডভাইস। কনজিউমার অ্যাডভাইস, এখানে একটা সাব হেডিং আছে, হোয়াট টু ডু ইফ সামথিং ইউ অর্ডার্ড হ্যাজেন্ট অ্যারাইভড। দেখেন এখানে এই গ্রামারটুকু আমাদের ধরতে হবে। গ্রামার গুলো খুব বেশি কঠিন হয় না, বাট ওই হঠাৎ করে যখন আমরা রিডিং এর হ্যাবিট যদি না থাকে, তখন আপনার এই গ্রামাটিক্যাল বা ওই রিডিং এর এই প্যাসেজ গুলো পড়তে যে আমাদের হচ্ছে এলোমেলো লাগে। এখানে দেখেন হোয়াট টু ডু, কি করা যেতে পারে, ইফ সামথিং কিছু, ইউ অর্ডার আপনি অর্ডার করেছিলেন, হ্যাজেন্ট অ্যারাইভ। এখানে আপনি যদি এই গ্রামারটা উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে ধরতে না পারেন, আপনার মনে হবে যে অর্ডার্ড হ্যাজেন্ট অ্যারাইভ, কিন্তু আসলে সামথিং ইউ অর্ডার, এই ইউ অর্ডারটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। তার মানে কিন্তু এই না যে এই কমপ্লেক্স সেন্টেন্সের মানেই ডাব্লিউএস কোশ্চেন দ্যাট, এই ওয়ার্ডগুলো দিয়েই কমপ্লেক্স সেন্টেন্স হয়, এগুলো ছাড়াও অ্যাডিশনালি এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। ইফ সামথিং, কোন সামথিং, যে সামথিংটা আপনি অর্ডার করেছিলেন হ্যাজেন্ট অ্যারাইভ, সেটা এখনো হচ্ছে পৌঁছায় নাই। তো যেটা আপনি অর্ডার করেছিলেন সেটা এখনো পৌঁছায় নাই, তখন আপনাকে কি করতে হবে এই ব্যাপারে কথা হবে। তাহলে চলুন ডিরেক্ট আমরা চলে যাই কোশ্চেনে। এখানে কি কি কোশ্চেন আছে? এখানে আছে ট্রু ফলস নট গিভেন। আমরা ট্রু ফলস নট গিভেনের নিয়ম কানুনগুলো জানি, মেইন ব্যাচের ক্লাসেও ক্লাস করেছি, বা একাডেমিকের প্র্যাকটিস বেসের ক্লাসেও আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা করেছি। এখন আমরা শুধুমাত্র হাতে কলমে প্র্যাকটিসটা করব, যেখানে কোন কথার কারণে কোন টাইপসের আনসারটা হলো, জাস্ট আমরা এটা বের করব। ওকে, তাহলে দেখেন এখানে ট্রু ফলস নট গিভেনের আমাদের, আমরা এর আগে বলেছিলাম যে রিডিং এর প্যাসেজ সলভ করার জন্য আমাদের হচ্ছে 3টা স্টেপস। একটা স্টেপস হচ্ছে প্রথমে জাস্ট আপনার কিওয়ার্ড গুলো নেব। কিওয়ার্ড নেওয়ার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কিওয়ার্ড অনুসারে আমরা প্যাসেজের লোকেশনে চলে যাব। থার্ড কাজ হচ্ছে এই যে আমরা কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ড এবং হচ্ছে কোশ্চেন বা কিওয়ার্ডের সাথে প্যাসেজে যে কথাগুলো বলা আছে সেটা আমরা মিল করার ট্রাই করবো, যে আচ্ছা এখানে কথাটা আসলে সঠিক কিনা।
ওকে, তাহলে দেখেন আমাদের এখানে কিওয়ার্ড গুলো নিয়ে ফেলি। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1টা সবাই একটু পড়ি, দয়া করে সবাই একটু হাতে কলমে প্র্যাকটিস করি, যাতে এইটা আপনার এখনই 100% আপনি বুঝতে পারেন। এবং শুধু এই কোশ্চেনের আনসারটাই না, এই টাইপসের যত টিপস ট্রিক্স আছে, এই ধরনের ট্রিকি কোশ্চেন এরপরে যত টাইপসের আসে, আপনার যেন কোনোভাবেই এরপরে ভুল না হয়। ইউ উইল রিসিভ এ কার্ড, আপনি একটা কার্ড গ্রহণ করবেন, আপনি একটা কার্ড গ্রহণ করবেন, টেলিং ইউ ইফ অ্যান আইটেম হ্যাজ বিন লেফট উইথ এ নেইবার। এখানে লেফট মানে হচ্ছে রেখে যাওয়া, রেখে দেওয়া হয়েছে বা রেখে যাওয়া হয়েছে উইথ এ নেইবার মানে একজন প্রতিবেশীর নিকট। ইউ উইল রিসিভ এ কার্ড, আপনি একটি কার্ড পাবেন, আপনি পাবেন একটা কার্ড বা আপনি একটি কার্ড পাবেন। টেলিং ইউ, এখানে ওই যে দেখেন গ্রামাটিক্যাল এখানে যে বিষয়গুলো কাজ করতেছে, যে কার্ড, কার্ড হুইচ টেল ইউ, যেটা আপনাকে বলবে। তো হুইচ টেলস ইউ এর পরিবর্তে বলা যায় টেলিং ইউ। হুইচ টেলস ইউ বা হুইচ টেল মানে এর পরিবর্তে বলা যায় হুইচ টেলসটা উঠায় দিয়ে টেলিং ইউ। এটা প্রেজেন্ট পার্টিসিপলের একটা রুলস, ভেরি সোজা, এখানে যেটা ব্যবহৃত হয়েছে। সো ইউ উইল রিসিভ এ কার্ড টেলিং ইউ, যেটা আপনাকে বলবে ইফ অ্যান আইটেম হ্যাজ বিন লেফট, একটা আইটেম রেখে যাওয়া হয়েছে উইথ এ নেইবার, আপনার প্রতিবেশীর নিকট কোনো আইটেম রেখে দেওয়া হয়েছে কিনা, এই ব্যাপারে আপনি একটা কার্ড পাবেন। আমরা এখন দেখবো এটা কি সত্য নাকি এটা মিথ্যা, না এটা এই সম্পর্কে কিছু বলাই নাই। কোশ্চেন নাম্বার 2, ইট মে বি কুইকার, ইট মে বি কুইকার এটা অনেক দ্রুত হতে পারে টু গেট এ রিফান্ড দেন এ রিপ্লেসমেন্ট ফর এ নন ডেলিভার্ড আইটেম। ওকে, ইট মে বি কুইকার এটা দ্রুত হতে পারে টু গেট এ রিফান্ড, মানে রিফান্ড মানে কি, মানে ধরেন কোনো কিছু একটা ফেরত পাওয়া, টাকা পয়সা বা কিছু একটা ফেরত পাওয়া, দেন এ রিপ্লেসমেন্ট ফর এ নন ডেলিভার্ড আইটেম। রিপ্লেসমেন্ট মানে হচ্ছে ধরেন একটার পরিবর্তে আর একটা নিবেন, নাকি আপনি গরমা গরম পয়সা পয়সা আপনি রিফান্ড নিবেন। তো এখানে বলেছে যে রিফান্ডটাই আপনার হচ্ছে দ্রুত হবে, রিফান্ডটাই দ্রুত হবে রিপ্লেসমেন্টের চেয়ে। সাপোজ আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন, সেটা আপনার ওদের কাছে নাই বা পরবর্তীতে জানিয়েছে যে আগে এটা ছিল এখন নাই, বাট আপনি টাকা পেমেন্ট করেছেন, এখন আপনি রিফান্ড নিবেন নাকি সেই সেম প্রোডাক্টের পরিবর্তে আরেকটা নিবেন। এখানে বলতেছে যে রিফান্ড নিলে দ্রুত হবে, একটা জিনিস নেওয়ার অন্য একটা জিনিস চেঞ্জ করে নেওয়ার পরিবর্তে রিফান্ড নিলে দ্রুত হবে। আমরা এখন এটাই প্রমাণ করে দেখব যে এই কথাটা আসলে প্যাসেজে কি বলা আছে। আমরা এর আগের ক্লাসে বা অনেকবারই বলেছি যে আমাদের কোনো ধরনের সোশ্যাল ট্রেন্ড, সামাজিক ইস্যু, জেনারেল নলেজ, ইভেন সায়েন্টিফিক ফ্যাক্ট, এগুলো কিচ্ছু আমরা চিন্তা করব না, শুধুমাত্র এই কথাটা প্যাসেজের কথার সাথে মিল আছে কিনা সেটা দেখব। বাস্তবিকভাবে এটা হতেই পারে যে গরমা গরম পয়সা আমরা ফেরত নিলে টাকা টাকা ফেরত নিলে দ্রুত হবে, বাট এই কথাটা আমরা আসলে দেখবো প্যাসেজের সাথে মিল করে দেখবো যে আসলে প্যাসেজে কি বলা আছে। এইরকম হুটহাট অনেক সময় আমাদের কোন একটা সেন্টেন্সের আনসার দেখে ভালো লেগে যায় যে এটা একটা ট্রু মনে হচ্ছে, আমার মন চাচ্ছে ট্রু দিতে, সো পরবর্তীতে এই ট্রুটা চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যায়, যে আপনার মনকে বোঝানো যে এটা আসলে ট্রু হবে না, সেটা করা অনেক কঠিন হয়ে যায়। সুতরাং শুরুতেই এটা আপনি কখনো করবেন না, প্যাসেজ দেখেই সিদ্ধান্ত নিতে হবে। কোশ্চেন নাম্বার 3, ইউ আর এন্টাইটেলড, আপনি একটা কিছুতে অন্তর্ভুক্ত হবেন বা আপনি অধিকারভুক্ত হবেন, অধিকার প্রাপ্ত হবেন, ইউ আর এন্টাইটেলড টু এ রিফান্ড, রিফান্ড নিতে বা রিফান্ড পেতে, ইফ দ্য আইটেম ফেইলস টু অ্যারাইভ বাই এ সার্টেন টাইম, যদি একটা প্রোডাক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে, তাহলে আপনি হচ্ছে রিফান্ডের জন্য অন্তর্ভুক্ত হবেন, রিফান্ডের জন্য উপযুক্ত হবেন। সো ইউ আর এন্টাইটেল টু এ রিফান্ড, একটা রিফান্ডের জন্য উপযুক্ত হবেন আপনি ইফ দ্য আইটেম ফেইলস টু অ্যারাইভ, যদি একটা আইটেম পৌঁছাতে দিয়ে মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে। যেমন ম্যাকডোনাল্ডস এর একটা কাহিনী শুনেছিলাম অনেক বছর আগে, ইউএসএ তে একটা রুল ছিল যে আহ, এই একটা ধরেন বার্গার অর্ডার করার যদি 10 মিনিটের মধ্যে না পৌঁছাইতে পারে, তাহলে কোনো পেমেন্ট নিবে না। সাপোজ একটা বার্গারের দাম ধরেন $5 বা $10, ফর ফর এক্সাম্পল। সো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে না পৌঁছাইতে পারলে সেটার হচ্ছে রিফান্ড দিয়ে দিবে, মানে টাকাও দিয়ে দিবে আবার প্রোডাক্টও দিবে যদি 20 মিনিটের মধ্যে না পৌঁছায়।
সাপোজ এটা একটা মার্কেটিং পলিসি। তো সেখানে একটা কাস্টমার কি করেছে, সে ওই পুলিশকে বলেছে যে তুমি এই এই যে ম্যাকডোনাল্ডস এর এই প্রোডাক্টটা যখন আসবে তখন তুমি তাকে বাধা দিবা এবং কোনোভাবে 20 মিনিট এভাবে এভাবে আটকাবা। তো টোটাল 20 মিনিট, তার মধ্যে ওর বের হইতে আস্তে আস্তেও তো কিছু সময় লাগে। আর ওর অফিসের আগেই হচ্ছে ওই ম্যাকডোনাল্ডের গাড়ি যখন আসে, ওই পুলিশ তখন তাকে আটকায়, নিয়ে নিজেদের মতো করে ফ্রেন্ড ছিল বা পরিচিত ছিল, তারপর এরকম কায়দা করে বেশ কয়েকদিন এরকম হচ্ছে করেছে। তো এই 20 মিনিটের মধ্যে পৌঁছাতে না পারলে তাকে টাকাও ফেরত দিতে হবে, আবার বার্গারও দিতে হবে। তো এটা হচ্ছে নিয়ম, যে নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছালে রিফান্ড পেতে আপনি হচ্ছে এন্টাইটেল হবে। এই কোশ্চেন গুলো যদি খুব ভালো মতো আইডিয়া থাকে আপনার, মিনিংটা যদি স্ট্রংলি ধরতে পারেন, ইনশাল্লাহ পরীক্ষার হলেই বুঝতে পারবেন যে আপনার আনসারটা সহি। ওকে, question number 4. There is a time limit when using the chargeback scheme for a debit card payment. তো এখানে কি বলেছে যে ডেবিট কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করেন, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে আপনার যে চার্জ ব্যাক স্কিম বা পরিকল্পনা রয়েছে, এটার জন্য একটা সময়সীমা থাকে, টাইম লিমিট থাকে। কিসের জন্য টাইম লিমিট থাকে? ডেবিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন, পেমেন্টের এই যে চার্জ ব্যাক স্কিমিং এর চার্জ ব্যাক মানে যে চার্জটা হবে সেটা ব্যাক দেওয়ার জন্য একটা হচ্ছে সময়সীমা থাকে, যে এত দিনের মধ্যে আপনাকে নিতে হবে। ওকে, দেখি কথাটা সত্য কিনা। ইউ ক্যান ইউজ দ্য চার্জব্যাক স্কিমটা আপনি ব্যবহার করতে পারবেন ফর এ ক্রেডিট কার্ড পেমেন্ট অফ মোর দেন $100। তো আপনি হচ্ছে চার্জব্যাক স্কিমটি 100 পাউন্ডের বেশি ক্রেডিট কার্ড পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। সেখানে কি বলেছে যে মোর দেন $100, তো $100 বেশির জন্য ইউজ করতে পারবেন। ওকে, দেখি যে একটা হচ্ছে ডেবিট কার্ড চার্জব্যাকের জন্য একটা টাইম লিমিট থাকে, টাইম লিমিট। আর এখানে বলেছে যে ক্রেডিট কার্ড চার্জব্যাকের জন্য আপনার হচ্ছে $100 বেশি আপনি পেমেন্ট দিতে পারবেন। এরপর কোশ্চেন নাম্বার 6, পেপালস অনলাইন রিজলিউশন সেন্টার হ্যাজ এ গুড রেপুটেশন ফর ইফিসিয়েন্সি। তাহলে হচ্ছে রেপুটেশন আছে তাদের দক্ষতার জন্য। কার দক্ষতা আছে? যে পেপালস অনলাইন রিসলিউশন সেন্টার। সো পেপালের যে অনলাইন রিসলিউশন সেন্টারটা আছে তাদের হচ্ছে একটা ভালো রেপুটেশন আছে। আচ্ছা, এখন দেখি প্রত্যেকটার মিনিং আমরা বুঝে ফেলছি। এখন আমরা এটার হচ্ছে আনসার করার ট্রাই করবো। সো আমরা জানি 1 নম্বর কোশ্চেনের আনসারটা শুরুতে থাকবে, এটা খুবই স্বাভাবিক। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে যে ইউ উইল রিসিভ এ কার্ড টেলিং ইউ, যেটা আপনাকে বলবে ইফ অ্যান আইটেম হ্যাজ বিন লেফট উইথ এ নেইবার, যেটা একটা নেইবারের কাছে রেখে আসা হয়েছে কিনা। তাহলে এই একটা কোশ্চেন আর একটা কোশ্চেন আমরা দেখি। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে শুধু একটা কোশ্চেন আমরা নেব না, মিনিমাম 2টা বা 3টা কোশ্চেন নেব। কারণ অনেক সময় দেখা যায় যে একটা কোশ্চেন যদি নট গিভেন হয় বা 2টা কোশ্চেন যদি নট গিভেন হয়, আপনাকে হচ্ছে পুরো প্যাসেজ শেষ হয়ে যাবে কিন্তু একটা কোশ্চেনের আনসার পাবেন না। ওকে, তাহলে আমরা দুটো কোশ্চেন দেখি। যে এখানে বলেছে একটা কার্ড আপনি পাবেন যে যদি নেইবারের কাছে আপনার এটা রেখে যাওয়া হয়, আর একটা বলেছে যে রিপ্লেসমেন্টের চেয়ে রিফান্ড পাওয়াটা দ্রুত হবে। এখন আমরা মিলায় দেখি যে কোন কথাটা সত্যি। ওকে, আচ্ছা আমরা শুরু থেকে পড়ে দেখি, যে জানি যে এটা শুরুতেই থাকবে। ইফ সামথিং ইউ হ্যাভ অর্ডার্ড হ্যাজেন্ট অ্যারাইভড ইউ শুড কন্ট্যাক্ট দ্য সেলার টু ফাইন্ড আউট হোয়ার ইট ইজ। খুবই সোজা, যে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে না আসলে আপনি সেলারের সাথে কন্ট্যাক্ট করবেন যে আসলে এটা কোথায়। ইটস লিগাল রেসপন্সিবিলিটি টু মেক শিওর দ্য আইটেম ইজ ডেলিভার্ড টু ইউ, এটা তাদের দায়িত্ব যে এটা আপনার কাছে পৌঁছেছে। দে শুড চেজ দ্য ডেলিভারি কোম্পানি অ্যান্ড লেট ইউ নো হোয়াটস হ্যাপেন টু ইউর আইটেম, আপনার আইটেম সম্পর্কে কি হয়েছে। ওকে, ইফ ইউর আইটেম ওয়াজন্ট ডেলিভার্ড টু এ লোকেশন, যদি আপনার হচ্ছে লোকেশনে আইটেমটা না পৌঁছায়, ইউ অ্যাগ্রিড ইফ ইট ওয়াজ লেফট উইথ ইউর নেইবার উইদাউট ইউর কনসেন্ট। তো ইউ অ্যাগ্রিড, যদি আপনি রাজি থাকেন, তাহলে ইট ওয়াজ লেফট উইথ ইউর নেইবার, আপনার আপনার হচ্ছে নেইবারের কাছে রেখে যাওয়া হবে উইথ ইউর কনসেন্ট, আপনার সম্মতিতে।
ইটস দ্য সেলার লিগাল রেসপন্সিবিলিটি টু সর্ট আউট দ্য ইস্যু। তাহলে আমরা নেইবার ওয়ার্ডটা পেয়েছি। ওকে, ইটস দ্য সেলার লিগাল রেসপন্সিবিলিটি টু সর্ট আউট দ্য ইস্যু, এটা হচ্ছে ইস্যুটা বের করা, এটা সেলার বিক্রেতার আইনগত দায়িত্ব। বিক্রেতার আইনগত দায়িত্ব। ইফ দ্য আইটেম ডাজেন্ট টার্ন আউট ইউ আর লিগালি এন্টাইটেলড টু এ রিপ্লেসমেন্ট অর রিফান্ড। তাহলে পরের কথায় চলে গেছে যে রিফান্ড আর রিপ্লেসমেন্ট। তাহলে এই দুটো ওয়ার্ড আমরা পেয়েছি, রিফান্ড আর রিপ্লেসমেন্ট। আচ্ছা, ভালো কথা। আর এখানে কি বলেছে, ইউ উইল রিসিভ এ কার্ড হুইচ টেল ইউ অথবা টেলিং ইউ ইফ অ্যান আইটেম হ্যাজ বিন লেফট উইথ এ নেইবার। তো এখানে বলেছে যে যদি আপনার লোকেশনে এটা পৌঁছানো না হয় আপনার অনুমতিতে, আপনার অনুমতি নিয়ে, সম্মতি নিয়ে, ইফ ইট ওয়াজ লেফট উইথ ইউর নেইবার উইদাউট ইউর কনসেন্ট, আপনার সম্মতিতে এটা নেইবারের কাছে রেখে দেওয়া যদি হয়, ইফ ইট ওয়াজ লেফট, যদি এটা রেখে দেওয়া হয় উইথ ইউর নেইবার উইদাউট ইউর কনসেন্ট, ইটস দ্য সেলার লিগাল রেসপন্সিবিলিটি টু সর্ট আউট দ্য ইস্যু। যদি আপনি প্রোডাক্টটা না পান, আবার আপনার সম্মতি নিয়ে নেইবারের কাছেও না পৌঁছানো হয়ে থাকে, ইফ ইট ওয়াজ লেফট উইদাউট উইথ ইউর নেইবার উইদাউট ইউর কনসেন্ট। তো যদি আপনি না পান এবং সেটা যদি আপনার সম্মতি ছাড়া কোনো নেইবারের কাছে পৌঁছানো না হয়, তাহলে ইটস দ্য সেলার্স লিগাল রেসপন্সিবিলিটি টু সর্ট আউট দ্য ইস্যু। তো এটা সেলারের দায়িত্ব যে এই ইস্যুটা সমাধান করার। এখানে দেখেন বলেছে যে ইউ উইল রিসিভ এ কার্ড, এখানে লেফট উইথ এ নেইবার। তো উইথ ইউর কনসেন্ট উইদাউট ইউর কনসেন্ট এটা বাদই দিলাম, যে আপনার অনুমতি ছাড়াই যদি এটা এনার কাছে রাখা হয়, সো এইটা এই কথা বাদই দিলাম। কিন্তু ইউ উইল রিসিভ এ কার্ড, আপনি একটা কার্ড পাবেন। কিসের কার্ড, কোথাকার কার্ড, এই ব্যাপারে শুধু প্যাসেজেই কোশ্চেনে বলা আছে, কিন্তু প্যাসেজে এই নিয়ে কিচ্ছু বলা নেই। প্যাসেজে এই নিয়ে কিচ্ছু বলা নাই। যেহেতু প্যাসেজে কার্ড আমি পাবো কিনা, যদি পেতাম বা পাবো ট্রু, কার্ড পাবো না ফলস। কার্ডের কথা বলা আছে অথচ প্যাসেজে কার্ড নিয়ে কিছু বলা নাই, এই জন্য আমাদের আনসারটা তাহলে কি হতে পারে? যেহেতু প্যাসেজে কার্ড নিয়ে কিছু বলা নাই, এর জন্য আনসারটা হবে নট গিভেন। এখানে ইফ ইট ওয়াজ লেফট উইথ ইউর নেইবার, নেইবার কথাটা আছে, ভালো কথা, যে একটা কার্ড পাবেন যেখানে লেখা থাকবে যে আপনার নেইবারের কাছে এটা রেখে যাওয়া হয়েছে, নট গিভেন হবে, কারণ কার্ডের কথাটা এখানে কোথাও নাই। বাট ধরেন নট গিভেন হলেও একেবারে যে 100% সবগুলা কথাই থাকবে না তা কিন্তু না, কিছু বিষয় থাকবে। আর কিছু বিষয় হচ্ছে ধরেন এর আগে আমরা বলেছিলাম যে 4-5টা ইনফরমেশনের মধ্যে যদি একটা ইনফরমেশনও মিসিং থাকে তাহলেও নট গিভেন হবে। ওকে, এজন্য এটার আনসারটা হচ্ছে নট গিভেন। তারপর কোশ্চেন নাম্বার 2, ইট মে বি কুইকার, রিফান্ড আর রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্টের চেয়ে রিফান্ডটা দ্রুত হবে। আচ্ছা, রিপ্লেসমেন্ট রিফান্ড, ইউ ক্যান আস্ক ফর মানি ব্যাক ইফ ইউ ডোন্ট রিসিভ দ্য আইটেম উইদিন 30 days অফ বাইং ইট। আপনি হচ্ছে টাকা ফেরত, মানি ব্যাক মানি হচ্ছে এখানে যে রিফান্ড, রিফান্ড চাইতে পারেন। মানি ব্যাক চাইতে পারেন বা রিফান্ড চাইতে পারেন, চাইতে পারেন, ভালো কথা। ইফ দ্য সেলার রিফিউজেস, যদি এটা রিফিউজ করে, ইউ শুড পুট আউট ইউর কমপ্লেন্ট ইন রাইটিং, আপনি হাতে কলমে অভিযোগ করবেন। ইফ দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, যদি এটা কাজ না করে, ইউ কুড কন্ট্যাক্ট দ্য ট্রেড অ্যাসোসিয়েশন, আপনি হচ্ছে তাদের যে সমিতি রয়েছে সেখানে যোগাযোগ করবেন। লুক অন দেয়ার ওয়েবসাইট ফর দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের জন্য আপনাকে ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, অর কন্ট্যাক্ট দেম টু আস্ক। আচ্ছা, এখানেও দেখেন আবল তাবল নানান কথা বলা আছে, কিন্তু কোনটার চেয়ে কোনটা আগে পাবেন, কোনটার চেয়ে কোনটা আগে পাবেন, আগে পরের কথা কোথাও বলা নাই। এই যে কুইকার, কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি, আগে পরের কথা কিছু বলা নাই। যেহেতু আগে পরের কথা কিছু বলা নাই সেহেতু হচ্ছে নট গিভেন। দেখেন তো বুঝছেন কিনা, না বুঝলে আওয়াজ দিয়েন। এই কুইকার, আপনি যদি 30 দিনের মধ্যে না পান তাহলে আপনি রিফান্ড চাইতে পারবেন, রিফান্ড চাওয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু কোনটা আগে পাবেন, রিফান্ডটা আগে পাবেন নাকি রিপ্লেসমেন্ট আগে পাবেন, এই ব্যাপারে কিচ্ছু বলা নাই। প্রশ্নে আছে রিফান্ডটা কুইকার হবে, বাট এখানে তা সময় নিয়ে কিছু বলা নাই, এই জন্য আনসারটা হচ্ছে নট গিভেন। না বুঝলে বলেন।
কারো বিপরীত কোনো কোশ্চেন থাকলেও বলতে পারেন, যে আপনার কাছে মনে হচ্ছে ট্রু হবে, আপনার কাছে মনে হচ্ছে ফলস। একটু এক্সপ্রেস করেন, হ্যাঁ, যে আমি এই জিনিসটা বুঝতেছি না, বা আমার ওই রকম থিঙ্কিং হচ্ছে। দেখবেন আপনি যদি ভুলও করেন, ইনশাল্লাহ স্ট্রং হবে বিষয়টা, এরপরে আর ভুল হবে না। তো যেহেতু আমরা আইএলটিএস দিতে আসছি, একটু কয়েকটা দিন, 2-3 মাস একটু স্ট্রংলি লেগে থাকি এবং ভালো একটা স্কোর করি, যাতে হচ্ছে আমাদের একটা লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট হয়। ওকে, কোশ্চেন নাম্বার 3, ইউ আর এন্টাইটেল টু এ রিফান্ড ইফ দ্য আইটেম ফেলস টু অ্যারাইভ বাই এ সার্টেন টাইম। আচ্ছা, এখানে আমরা তো কুইকার পাই নাই, আর এখানে তো আগেই পড়েছি যে ইফ ইউ ক্যান আস্ক ফর ইউর মানি ব্যাক ইফ ইউ ডোন্ট রিসিভ দ্য আইটেম উইদিন 30 days অফ বাইং ইট। এটা তো আগেই আমরা পড়ে ফেলেছি। 30 days মানে হচ্ছে এখানে সার্টেন টাইম। এই যে মানি ব্যাক মানে হচ্ছে রিফান্ড, সার্টেন টাইম মানে হচ্ছে এখানে সার্টেন টাইম মানে হচ্ছে 30 days। 30 days সার্টেন টাইম, সুতরাং আনসারটা হচ্ছে ট্রু। দেখেন, না বুঝলে বলেন, যদি না বুঝে থাকেন। এরপরে কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার 4, দেয়ার ইজ এ টাইম লিমিট হোয়েন ইউজিং দ্য চার্জ ব্যাক স্কিম ফর এ ডেবিট কার্ড পেমেন্ট। তো চার্জ ব্যাক স্কিমের ডেবিট কার্ড পেমেন্টের জন্য একটা টাইম লিমিট থাকে। তাহলে দেখেন, আমরা বলেছিলাম যে কখনো যদি এরকম আপনার এটা যদি ইনভার্টেড কমায়ের মধ্যে থাকে, এই সেম ওয়ার্ডটা দেখবেন প্যাসেজেও ইনভার্টেড কমায়ের মধ্যেই থাকবে, তাহলে চার্জ ব্যাক স্কিমটা এই প্যাসেজের মধ্যে ইনভার্টেড কমায়ের মধ্যেই থাকবে। তো এই চার্জ ব্যাক স্কিমিং এর ডেবিট কার্ড পেমেন্টের মাধ্যমে একটা টাইম লিমিট আছে। সুতরাং এটাই আমরা দেখি যে এখানে আসলে কি বলা আছে, এই কথাটা নিয়ে প্যাসেজের কোথায় বলা আছে। ওকে, তাহলে আমরা যতটুকু পড়লাম এর পরে পরে দেখি, ইউ মাইট অলসো বি এবল টু গেট ইউর মানি ব্যাক থ্রু ইউর ব্যাংক অর পেমেন্ট প্রোভাইডার, দিস ডিপেন্ডস অন হাউ ইউ পেইড। যেভাবে আপনি পেইড করেছিলেন সেভাবে আপনি রিফান্ড পাবেন। যেমন আমাদের দেশে দেখা যায় যারা স্টুডেন্ট ভিসা দেশের বাইরে অ্যাপ্লাই করেন, তো অনেক সময় ইউনিভার্সিটিকে আগেই টাকা দিতে হয়, আবার অনেক সময় ভিসা না হলে, কানাডার যদি ভিসা ক্যান্সেল হয়, তাহলে এটা হচ্ছে আপনি টাকাটা রিফান্ড পাবেন 1 মাসের মধ্যে। পুরো টাকাটাই আপনি রিফান্ড, পুরো না, ওরা কিছু চার্জ রেখে দেয়, এই $250 মতো, ক্যানাডিয়ান ডলারের মতো। তো 15-20 হাজার টাকা রেখে দিবে, বাকিটা রিফান্ড দিতে, মানে যেমনি পেমেন্ট করবেন তেমনি আপনাকে দিয়ে দিবে। তো এখানে তারপরে আমাদের যেটা বিষয়, যে ডেবিট কার্ডের যে চার্জ ব্যাক স্কিমের একটা টাইম লিমিট রয়েছে। ইফ ইউ পেইড বাই ডেবিট কার্ড, কন্ট্যাক্ট ইউর ব্যাংক এন্ড সে ইউ ওয়ান্ট টু ইউজ ইউর চার্জ ব্যাক স্কিম। সো তাহলে এখানে আমরা পেলাম যে চার্জ ব্যাক স্কিমটাও পেলাম, ডেবিট কার্ডও পেলাম, চার্জ ব্যাক স্কিমটাও পেলাম, ডেবিট কার্ডও পেলাম। তো এখন আমরা দেখি যে এটা কোনো টাইম লিমিট আছে কিনা। ইফ দ্য ব্যাংক অ্যাগ্রিজ, দে ক্যান আস্ক দ্য সেলার্স ব্যাংক টু রিফান্ড দ্য মানি টু ইয়ার অ্যাকাউন্ট। মানি ব্যাংক স্টাফ ডোন্ট নো অ্যাবাউট দিস স্কিম, সো ইউ মাইট নিড টু স্পিক টু ইয়ার সুপারভাইজার অর ম্যানেজার। ইউ শুড ডু দিস উইদিন 100 days অফ ওয়েন ইউ পেইড। তো এই যে দেখেন, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে বুঝলাম, চার্জ ব্যাক স্কিমের কথাটাও বুঝলাম। এখন টাইম লিমিটটা কি? টাইম লিমিট হচ্ছে আপনার, দেয়ার ইজ এ টাইম লিমিট হোয়েন ইউ ইউজিং দ্য স্কিম, চার্জ ব্যাক স্কিম ফর এ ডেবিট কার্ড পেমেন্ট। তাহলে ইউ শুড ডু দিস, আপনাকে এটা করতে হবে 120 days অফ ওয়েন ইউ পে, যখন আপনি পেমেন্ট করেন। তাহলে এখানে 120 days, 120 দিনের কথা স্পেসিফিকলি বলা হয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের টাইম লিমিট। সুতরাং এই কথাটা হচ্ছে ট্রু। টাইম লিমিট, দেয়ার ইজ এ টাইম লিমিট, টাইম লিমিট হচ্ছে 120 days। তো 120 days হচ্ছে আমাদের টাইম লিমিট, টাইম লিমিট 120 days। ওকে, তার মানে কথাটা হচ্ছে ট্রু। এরপর কোশ্চেন নাম্বার 5, ইউ ক্যান ইউজ দ্য চার্জ ব্যাক স্কিম ফর এ ক্রেডিট কার্ড পেমেন্ট ফর মোর দেন $100। তাহলে এতক্ষণ পেলাম যে টাইম লিমিট আছে ডেবিট কার্ডের ক্ষেত্রে, কারণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বলতেছে যে $100 বেশি পেমেন্ট করা যাবে, চার্জ ব্যাক স্কিমের জন্য $100 বেশি পেমেন্ট ইউজ করা যাবে। ওকে, ইফ ইউ পেইড বাই ক্রেডিট কার্ড অ্যান্ড দ্য আইটেম কস্ট লেস দেন $100, ইউ শুড কন্ট্যাক্ট ইউর ক্রেডিট কার্ড কোম্পানি অ্যান্ড সে ইউ ওয়ান্ট টু ইউজ দ্য চার্জ ব্যাক স্কিম।
তাহলে দেখেন এখানে কি বলছে, বলেন তো এটার আনসারটা কি হবে? কেউ ধরতে পারছেন কিনা আনসারটা? মানে বইয়ে থেকে আনসার দেখেন নাই কিন্তু আপনি ধরতে পারছেন, এরকম কেউ আছেন? ওকে, হাবিব ভাই বলছেন ফলস। আপনি কি ব্যাখ্যা দিতে পারবেন ভাইয়া? অসুবিধা নেই, ট্রাই করেন, না পারলে আমি বলে দিব। ব্যাখ্যা দিতে পারবেন কাইন্ডলি? হ্যাঁ বলি, সেটা হলো যে এখানে তো মোর দেন বলছে 100, বাট ওখানে লেস দেন। আচ্ছা, পুরো টোটাল অর্থটা কি? এখানে বলছে ইউ ক্যান ইউজ চার্জ ব্যাক স্কিম ফর ক্রেডিট কার্ড পেমেন্ট ফর মোর দেন 100 ইউরো, তাই না? এটা ইউরো না এটা? জি জি। তো হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারেন চার্জ ব্যাক স্কিম ক্রেডিট কার্ডের জন্য আহ, আরো $100-এরও বেশি। আর এখানে বলা হচ্ছে যে যে আপনি এটা মানে ব্যয় করতে পারেন $100 ইউরোর কম। ওকে, তাহলে এখানে ডিরেক্ট যেটা আমরা বুঝতে পারতেছি যে ইউ ক্যান চার্জ ব্যাক স্কিম ক্রেডিট কার্ড দিয়ে। ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে চার্জ ব্যাক স্কিমটা 100 পাউন্ডের বেশি, যেটা সেখানে ইউজ করা যাবে, তাই তো ভাই? হ্যাঁ আর হ্যাঁ। এখানে বলছে যে আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করেন অ্যান্ড দ্য আইটেম কস্ট লেস দ্যান $100, ইউ শুড কন্ট্যাক্ট ইউর ক্রেডিট কার্ড কোম্পানি। যদি $100 100 পাউন্ডের কম হয় তাহলে আপনি এই ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যোগাযোগ করবেন অ্যান্ড সে এবং বলতে হবে ইউ ওয়ান্ট টু ইউজ দ্য চার্জ ব্যাক স্কিম। তার মানে চার্জ ব্যাক স্কিমের ক্ষেত্রে 100 পাউন্ডের কম যদি হয় তাহলে আপনি ক্রেডিট কার্ড এটা ব্যবহার করতে পারবেন, তাই না ভাই? আর এখানে বলেছে যে হ্যাঁ, হ্যাঁ। মোর দেন $100, তো মোর দেন $100 স্কিমের ক্ষেত্রে আপনি এই যে চার্জ ব্যাক এটা ব্যবহার করতে পারবেন না। পারবেন না, হ্যাঁ। সুতরাং আনসারটা হচ্ছে ফলস, সরাসরি বিপরীত, যে লেস হ্যাঁ দেন হ্যাঁ। $100 আর মোর দেন $100। $100। এখানে যদি আইটেমটার দাম যদি 100 পাউন্ডের কম হয় তাহলে আপনি হচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমি এটা ব্যবহার করতে চাই। কিন্তু হ্যাঁ যদি $100 বেশি হয়, কন্ট্যাক্ট ইউর ক্রেডিট সে দ্যাট ইউ ওয়ান্ট টু মেক এ সেকশন 75 ক্লেম। তো যদি $100 বেশি হয় তাহলে আপনাকে ওই যে চার্জ ব্যাক স্কিমটা আর ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যে সেকশন 75 স্কিমটা ব্যবহার করতে হবে। হুম। বুঝতে পারছেন কি ভাই? হ্যাঁ। থ্যাংক ইউ ভাই, আপনি অনেক মনোযোগ দিয়ে শুনতেছেন, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এর পরেরটা ট্রাই করি সেম ভাবে। অনেকেই আছেন অনেকের কাছে মনে হচ্ছে সহজ, কেউ আছেন অনেক মনে হচ্ছে কঠিন, অনেকে আছেন ভাবতেছেন যে বুঝতেছি না, আবার অনেকে আছেন যে মাঝে মাঝে একটু দেখেন মাঝে মাঝে দেখেন না, একটু অন্যদিকে তাকান। সো একটু দয়া করে সবাই পূর্ণ মনোযোগের সাথে দেখেন, আপনি জিনিসটা বুঝতে পারবেন, ক্লাসটা আপনার কাছে ভালো লাগবে। যে আপনি যদি একটু কনসেন্ট্রেশনটা রাখেন। আর কনসেন্ট্রেশন না রাখলে আপনার কাছে বিরক্ত লাগবে, মনে হয় ধুর, রাইখা দেই বই খাতা, কিচ্ছু বুঝতেছি না। আলটিমেটলি আপনার যে মনে হবে যে পরে দেখবনি, সো টুমরো, বাট টুমরো উইল নেভার কাম ইন ইউর লাইফ। ওকে, question number 6, PayPal's online resolution center has a good reputation for efficiency. So PayPal's online resolution center এর একটা ভালো হচ্ছে এফিসিয়েন্সির জন্য একটা ভালো রেপুটেশন আছে। আচ্ছা, এখানে দেখি যে পেপালস এর একটাই লাইন আছে যে ইফ ইউ পেইড ইউজিং পেপাল, পেয়ে গেলাম অরটা, ইউজ পেপালস অনলাইন রিসলিউশন সেন্টার টু রিপোর্ট ইউর ডিসপিউট। আপনার যে ঝামেলা রয়েছে, আপনার যে ডিসপিউট রয়েছে সেটা নিয়ে আপনি হচ্ছে তাদেরকে তার সাথে রিপোর্ট করেন। ইউ মাস্ট ডু দিস উইদিন 180 ডেজ অফ পেইং। আপনাকে হচ্ছে পে করার 180 দিনের মধ্যে এটা হচ্ছে ক্লেম করতে হবে। তার মানে দেখেন তাদের রিপুটেশন আছে কিনা এফিসিয়েন্সির জন্য এই ব্যাপারে কোনো কথা বলা নাই। যেহেতু এই ব্যাপারে কোনো কথা বলা নাই, আনসারটা হবে নট গিভেন। পেপালস এর মাধ্যমে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আহ, আপনি রেজলিউশনের জন্য তাদের এই ঝামেলার জন্য তাদেরকে হচ্ছে আপনি রিপোর্ট করতে পারবেন এবং আপনাকে 180 দিনের মধ্যে এই কাজটা করতে হবে। কিন্তু এদের যে রেপুটেশন আছে কিনা এই ব্যাপারে কোনো কথা নাই, সুতরাং আনসারটা হবে হচ্ছে নট গিভেন। ভেরি সোজা, না বুঝলে আওয়াজ দিয়েন। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা আবারও বলি যে পেপালস নিয়ে কথা বলা আছে কিন্তু তাদের রিপুটেশন নিয়ে কোনো কথা বলা নাই, আনসারটা নট গিভেন।
এই একটা দুইটা টেস্ট বা একটা দুইটা বই খুব ভালো মতো প্রত্যেকটা কোশ্চেন যদি একটু সলভ করেন না, দেখবেন যে পরবর্তীতে যে কোনো জিটির কোশ্চেন এই রকমই হয়, এইরকমই আপনি পাবেন। হয়তো এখানে এই অর্থটা আছে, অন্যটা নাই। এখানে যেমন আছে যে, যেমন দেখলেন যে কার্ড কথাটা নাই, এই জন্য নট গিভেন। এর পরেও যখন আপনি আনসার করবেন দেখবেন এই টাইপসের একটা ওয়ার্ড পাবেন না, নট গিভেন হবে। আবার এখানে একটু কম্পারেটিভ ডিগ্রি আছে কিন্তু প্যাসেজে কোনো কম্পেয়ার করা নাই, আপনার আনসারটা হচ্ছে নট গিভেন হবে। এখানে আছে সার্টেন টাইম, এখানে 30 ডেজ। অন্য জায়গায় হয়তো এরকমই পাবেন যে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের কোনো সিনোনিম দেওয়া আছে, তো এই জন্য হচ্ছে ইয়েস হবে বা ট্রু হবে, অথবা ফিক্সড কোনো বিপরীত কিছু দেওয়া আছে, এরকমই সব মোটামুটি একই। প্র্যাকটিস করতে করতে মনে হয় আরে ধুর এটার এইটুকুই হয়, বাট প্র্যাকটিস কম করলে আপনার কাছে আবার ঝামেলা ঝামেলা লাগবে। ওকে, তাহলে পরের কোশ্চেনটা দেখেন। পরের কোশ্চেনটা হচ্ছে যে আপনার ফর হুইচ রাইস কুকার আজ দ্য আর দ্য ফলোইং স্টেটমেন্টস ট্রু। মানে এখানে সবগুলা রাইস কুকারের হচ্ছে বিবরণ দেওয়া আছে, যেমন এখানে হেডিংটা যেমনটি দেখলাম, রাইস কুকার মানে অনেকগুলো রাইস কুকার এখানে আছে, কোন রাইস কুকারটা কেমন সেটা হচ্ছে বিশ্লেষণ দেওয়া আছে, এবং নিচে হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে যে আপনি কোন ধরনের রাইস পেপারটা কিনতে চাচ্ছেন। এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলেছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস। আমরা এই কথাটা এর আগের ক্লাসেও বলেছিলাম যে যখন বলা থাকবে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, মানে হচ্ছে আহ, একটা না একটা আনসার অবশ্যই দুই জায়গায় যাবেই। লুক এট দ্য 5 রিভিউজ অফ রাইস কুকার। সো এ থেকে ই আপনাকে লিখতে হবে, এ থেকে ই আনসারে হবে হয় এ বি সি ডি ই, যে কোনো একটা অপশনে যে কোনো একটা আনসার হবে। তাহলে আমরা দেখি ইনফরমেশনটা। হ্যাঁ, ইনফরমেশন দেখার আগে আমরা যে কাজটা করব, আপনি যদি শুধু শুধু ইনফরমেশনটা দেখেন অনেকটা আপনার টাইম নষ্ট হবে। এজন্য আপনি কি করবেন যে একটা কোশ্চেন দেখে নেবেন, একটা কোশ্চেন দেখে, সরি, এখানে যে আপনার এ বি সি ডি 5টা রাইস কুকার আছে, যে কোনো একটা রাইস কুকার পড়েন, পড়ে এই এইটার জন্য আপনি আনসার খুঁজতে থাকেন যে এই রাইস কুকারের আনসারটা কি হয়। তো একটার জন্য আনসার খুঁজতে থাকবেন, আর বাকিগুলোর জন্য কিওয়ার্ডটা আপনি দাগায় রাখবেন। ওকে, তাহলে আমরা একটা পড়ি, কি বলছি ভাই, বুঝতে পারছেন কি? আমি আবার বলি, ধরেন যে কোনো একটা একটার জন্য আমরা পড়বো। ধরেন এটা আমরা পড়লাম, এ নাম্বারটা আমরা পড়লাম, মানে এ নাম্বার প্যারাগ্রাফটা পড়ে এখন এটার জন্য আমরা আনসার খুঁজতে থাকবো যে এই কথাটার ইনফরমেশনটা কোথায় আছে, এইটার ইনফরমেশন আমরা খুঁজতে থাকবো, আর অন্যগুলার কিওয়ার্ডটা দাগায় রাখবো, যাতে করে আমাদের এক ঢিলে কয়েক পাখি মারা হয়ে যায়। যে এখানে একটার জন্য আনসার খুঁজলাম আর বাকিগুলো কিওয়ার্ডটাও দাগায় রাখা হলো, সময় নষ্ট হলো না। ওকে, দিস হ্যাজ এ 1.8 লিটার পট। তার মানে এই রাইস কুকারের 1.8 লিটার পট আছে, যেখানে আপনি 1.1 লিটার 800 মিলিলিটার আপনার হচ্ছে রান্না করতে পারবেন। অ্যান্ড স্টেইনলেস স্টিল এক্সটেরিয়র, এবং বাইরের যেটা আপনার যে বাইরের যে অংশটা সেটা স্টেইনলেস স্টিল, মানে কখনো জং ধরবে না, স্টেইনলেস স্টিল। তো বাইরে যেটা আছে সেটা হচ্ছে জং ধরবে না। এরপরে আছে সেপারেট ইট হ্যাজ এ সেপারেট গ্লাস লিড। এটা হচ্ছে আলাদা, হচ্ছে একটা গ্লাস লিড আছে, দাগ দিয়ে রাখলাম। অ্যান্ড দ্য হ্যান্ডেল অন দ্য লিড স্টেজ কুল। এবং যেটা হচ্ছে আপনি ওই বাসা বাড়িতে এরকম অনেক থাকে না যে বাইরের যে অংশটা থাকে সেটা যতই গরম হোক ওই ওই অংশটা ধরলে হাতে তাপ লাগে না, হাতে তাপ লাগে না। এরপর হচ্ছে ইট প্রডিউসেস পারফেক্টলি কুকড উইথ রাইস। এটা হচ্ছে পারফেক্টলি কুকড, আপনাকে হচ্ছে সঠিকভাবে আপনি রান্না করতে পারবেন, এবং হচ্ছে সঠিকভাবে সিদ্ধ বা রান্নার ভাত আপনি পাবেন, সঠিকভাবে সিদ্ধ হবে এবং রান্না হবে এরকম ভাত আপনি পাবেন। পরীক্ষার হলে 100% ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করার কোনো দরকার নাই, জাস্ট বোঝেন যে এখানে ভালো ভাত হয়। হ্যাঁ, বাট টেন্ডস টু স্পিড হোয়েন কুকিং ব্রাউন রাইস। সো বাট এটা যে ব্রাউন রাইস যখন রান্না করে এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যায়, স্পিড হয়। দেয়ার আর স্লাইড ডার্ক ট্রাফস অ্যারাউন্ড দ্য রিম অফ দ্য লিড। ওই লিড মানে কি, লিড মানে হচ্ছে লিখে রাখেন ঢাকনা। হ্যাঁ, সেপারেট গ্লাস লিড। আমাদের রাইস কুকারে আমরা যে যে ঢাকনা থাকে না, সে আপনার এরকম।
দেয়ার আর স্লাইট ডার্ট ট্রাফস, মানে অনেক ময়লা থাকে, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য রিম অফ দ্য লিড, এই রিম অফ দ্য লিড মানে ঢাকনাটার চারপাশে ডার্ক ট্রাফস থাকে, মানে ময়লা থাকে, স্লাইট মানে ক্ষুদ্র 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 ময়লা থাকে, অ্যান্ড নাইদার দ্য পট নট দ্য লিড ইজ ডিশ ওয়াশার সেফ, মানে এই পট এবং হচ্ছে ঢাকনা ডিশ ওয়াশার কোনোটাই হচ্ছে সেফ না। মানে হচ্ছে সেফ বলতে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না, হ্যাঁ, যে নাইদার দ্য পট, এই পট এবং হচ্ছে লিড ঢাকনা, ডিশওয়াশার ডিশওয়াশার এটা হচ্ছে কোনোটাই সেফ না, বা কোনোটাই সম্পূর্ণরূপে পরিষ্কার করা যায় না। তাহলে কি বুঝলাম? 1.8 লিটার পট আছে, স্টেনলেস স্টিল এক্সটেরিয়র আছে, আর গ্লাস লিড আছে, গ্লাসের ঢাকনা আছে, অ্যান্ড দ্য হ্যান্ডেল অন দ্য লিড স্টেজ কুল। এটা হচ্ছে এই ঢাকনা ঢাকনার যে হ্যান্ডেলটা থাকে, আমাদের বাসা বাড়িতেও তো যে আপনার এই ইগুলো থাকে, এটা রাইস কুকার থাকে, উপরে সুন্দর করে ধরা যায়, এই যে কালো কালো যে থাকে, ইট প্রডিউসেস পারফেক্টলি গুড, ভালো ভাত রান্না হয়, কিন্তু এই যে মাঝে মাঝে ব্রাউন রাইস হলে একটু ছড়ায় যায় আর কি। দেয়ার আর স্লাইট ডার্ট অ্যাপস, ময়লা আছে আবদালি ঢাকনার চারপাশে, যেটা হচ্ছে ডিশ ওয়াশারের জন্য, পরিষ্কারের জন্য কোনোটাই সেফ না, পট এবং ঢাকনা কোনোটার জন্যই সেফ না। আচ্ছা, এখন দেখি 7 নাম্বার, দ্য হ্যান্ডেলস এট দ্য সাইট আর হার্ড টু ইউজ। ভাইরে ভাই, এখানে কি কোনোভাবে আপনার হার্ড কথাটা বলা আছে, যে হ্যান্ডেলস অফ দ্য সাইট আর হার্ড টু ইউজ? দেখেন সবাই একটু দয়া করে একটু রেসপন্স করেন। আপনার এই মানে অন্য আনসার হোক আর না হোক, এটা কি আনসার হওয়ার কোনো চান্স আছে? যে এখানে হার্ড মানে ওই হ্যান্ডেল অফ দ্য এট দ্য সাইড, এটা এটা হচ্ছে অনেক শক্ত, এই কথা কি কোথাও বলা আছে? কিন্তু আপনি ভুল করেন, ভুল করার অধিকার আপনার আছে, খুব ভালো, কিন্তু তাই বলে কি আপনি এই ভুলটা করবেন? হাত হবে, ওকে, ঠিক আছে, আপনি ভুল করেন, ভুল করার অধিকার আপনার আছে, কিন্তু এই এই যে এখানে এই টাইপসের ভুল আপনি দয়া করে করিয়েন না, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার মানে মনটা খুব খারাপ হয়ে যাবে যখন এরকম আনসার মিলাবেন। তো এইটা হওয়ার কোনো চান্স নাই, হ্যাঁ, যে পনির ভাইয়া বলছেন যে নো, ওকে, এইটা হবে না। এরপর দেখেন কোশ্চেন নাম্বার 8, ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং এ মেস। মানে মেস মানে হচ্ছে আপনার, মেস মানে হচ্ছে নোংরা করা, হ্যাঁ, এই যে আমরা যেমন MESS, মেস মানে হচ্ছে নোংরা করা। তো অনেক সময় মেসিকে এই মেস মেস বা MESSI এটা বলে খেপানো হয় বা ট্রল করা হয়। সো ইট কুকস ব্রাউন রাইস, এটা বাদামি চাল রান্না করে, উইদাউট মেকিং এ মেস, কোনো নোংরা করা ছাড়াই। আচ্ছা, এখানে বলছে যে বাট টেন টু স্পিড, স্পিড মানে হচ্ছে ছড়িয়ে ছিটে যায়, তার মানে এখানে বিপরীত কথা বলা আছে, বিপরীত কথা বলা আছে, এটার আনসার এটা হবে না। আচ্ছা, তা বাট দাগায় রাখি যে ব্রাউন রাইসে যেখানে হচ্ছে মেস হয়, আর এখানে তো মেস হবে, এখানে বলছে উইদাউট, আর এখানে ভাত ছড়ায় ছিটে যায় মানে নোংরা হয়, সম্পূর্ণ বিপরীত কথা বলা আছে। কোশ্চেন নাম্বার, ইট অটোমেটিকলি সুইচেস সেটিং টু কিপ টু রাইস ওয়ার্ম হোয়েন কুক। ইট অটোমেটিক্যালি সুইচেস সেটিং, এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সুইচ সুইচটা চেঞ্জ করে ফেলে, মানে সেটিংটা, সুইচ মানেই তো পরিবর্তন করা, সেটিংটা চেঞ্জ করে ফেলে, ধরেন অন আছে অফ হবে, আবার অফ আছে অন হবে। আমাদের হচ্ছে অনেক সময় ভালো রাইস কুকার যেগুলো দেখবেন ভাত হলে অটো শব্দ করে, শব্দ করে বন্ধ হয়ে যায়। তো টু কিপ রাইস হোয়েন টু 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 কিপ টু রাইস অর হোয়েন কুক। তো এই ভাত গরম রাখতে হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে সেটিংটা পরিবর্তন করে ফেলে ভাতকে হচ্ছে
গরম রাখার জন্য এটা সেটিংসটা পরিবর্তন করে ফেলে যখন রান্নাটা হয়ে যায়। রান্না হয়ে যায় এই জন্য সেটিংটা পরিবর্তন হয় যাতে ভাতটা গরম থাকে, একেবারে বন্ধ হয়ে গেলে অনেক সময় গরম থাকবে না, এই জন্য শুধুমাত্র গরম থাকে। একদম আমি তো পুরোপুরি মিনিং করার ট্রাই করতেছি, বাট পরীক্ষার হলে দরকার নেই, বুঝবেন যে রান্না করার সময় ভাতটা গরম করার জন্য এটা পরিবর্তন হয়, এইটুক হালকা পাতলা বুঝলেই হবে। ইটস ডিফিকাল্ট টু গেট দ্য রিমুভেবল টপ রিয়েলি ক্লিন। এটা আসলে অনেক কঠিন। ইটস ডিফিকাল্ট টু দ্য রিমুভেবল টপ মানে রিয়েলি ক্লিন, মানে এটার উপরের অংশ পরিষ্কার রাখাটা অনেক কঠিন। সো উপরের অংশে পরিষ্কার রাখাটা অনেক কঠিন। উপরের অংশে, উপরের অংশে বলতে আপনি দেখেন যে এখানে বলেছে লিড, লিড মানে হচ্ছে ঢাকনা, ঢাকনা আর হচ্ছে পট, পটের যে ঢাকনা এটা পরিষ্কার রাখা বা পরিষ্কার করাটা এখানে নিরাপদ না। তার মানে নিরাপদ কখন না হয়, যখন এরকম ক্লিন করা না যায়। এই লাইনটার জন্য দেয়ার আর এই লাইনটার জন্য স্পেসিফিকলি যে এখানে কিছু ময়লা আছে এবং সেগুলো ভালো মতো ক্লিন করা যায় না। ওকে, তাহলে ইটস ডিফিকাল্ট টু গেট দ্য রিমুভেবল টপ রিয়েলি ক্লিন, ইট ইজ ডিফিকাল্ট, এটা অনেক কঠিন। এখানে বলছে ইটস রিয়েলি ডিফিকাল্ট, আর এখানে বলছে যে ময়লা আছে এবং হচ্ছে ডিশওয়াশার সেফ, এটা হচ্ছে নাইদার মানে নেগেটিভ ওয়ার্ড, নাইদার মানে হচ্ছে নেগেটিভ মানে না, নাইদার মানে দুইটার মধ্যে একটাও না, আর আইদার মানে হচ্ছে ইদার, একটা মানে একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, আর একটা হচ্ছে আমেরিকার উচ্চারণ, সো এটা কোনো ম্যাটার না, দুইটাই সহি। ইদার আইদার দুইটাই সহি। ওকে, আইদার মানে দুইটার মধ্যে একটা, নাইদার মানে হচ্ছে দুইটার মধ্যে একটাও না। সো পটও সেফ না, লিডও সেফ না, কারণ এখানে অনেক ওই যে ডার্ট ট্রাফস থাকে, ময়লা থাকে। সুতরাং এই যে এটার আনসারই হবে তাহলে এ নাম্বার, এ নাম্বার। কিভাবে? এই যে লাস্টের লাইনটার দ্বারা। ওকে, এর পরেরটা আমরা পড়ে দেখি, পরেরটা কি বলেছে, সবাই একটু ট্রাই করেন নিজ নিজ ভাবে। যে ফ্যামিলি রাইস কুকার, দেয়ার হ্যাজ এ প্লাস্টিক এক্সটেরিয়র অ্যান্ড এ ফ্লিপ ফ্লপ লিড। প্লাস্টিকের এক্সটেরিয়র মানে বাইরে হচ্ছে এখন আর ওই যে আগের মতো আপনার ইয়ে না, আগের মতো আর স্টেনলেস স্টিল না, এখন এটা হচ্ছে আপনার প্লাস্টিকের। ফ্লিপ টপ লিড, ঢাকনাটা হচ্ছে আপনার ফ্লিপ টপের। দ্য লিড লকস, ঢাকনাটা লক হয়ে যায়, আটকে যায়, when closed যখন আপনি বন্ধ করেন, and becomes a secure handle to carry the কুকার। তো এই চুলাটা হচ্ছে অনেক সিকিউর হয়ে যায়, এটা হচ্ছে হ্যান্ডেল করার জন্য বা এখানে এটা ব্যবহারের জন্য। আমরা ছোট ছোট করে মিনিং করি, পুরোপুরি একসাথে বুঝতে হবে না। বাসায় যখন প্রিপারেশন নেবেন এইভাবে একটু আস্তে আস্তে বুঝে বুঝে পড়ার ট্রাই করবেন, যাতে জিনিসটা আপনার জন্য রিসার্চের মতো হয়। এটা এমন না যে ও আচ্ছা এখানে এই ডার্ট ড্রাফটস আছে তাহলে আনসারটা হবে হচ্ছে 10 নাম্বার শেষ, না, এরকম করবেন না। আচ্ছা, দ্য অ্যালুমিনিয়াম ইন্টেরিয়র পট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ক্লিন। অ্যালুমিনিয়াম ইন্টেরিয়র ভিতরের যে অ্যালুমিনিয়ামটা আছে এটা হচ্ছে আসলে পরিষ্কার করাটা কঠিন, এন্ড ইট কান্ট বি পুট ইন এ ডিশ ওয়াশার, এবং হচ্ছে এখানে ডিশ ওয়াশার রাখা যায় না, ডিশ ওয়াশার এখানে রাখা যায় না। ইটস প্রোগ্রাম টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার ওয়ান্স দ্য রাইস ইজ ডান সো দ্যাট ইট স্টপস কুকিং বাট ডাজেন্ট গেট কোল্ড। এটা কি বললো যে ইটস প্রোগ্রাম টু অ্যাডজাস্ট, এটার প্রোগ্রামটা এইভাবেই সাজানো হয়ে থাকে যে আপনার রাইস কুকারের মেশিনটা এমনভাবে প্রোগ্রাম করা হয় যে ভাত যখনই হবে তখনই তাপমাত্রা কমে আসে, ফলে মেশিনটা যদি বন্ধ করলেও ভাত ঠান্ডা হয় না। এটা হচ্ছে মেইন জিনিস। আমরা ছোট ছোট করে স্লাইস করে ফেলি, সেন্টেন্সটা ভেঙে ফেলি যাতে সহজে। ইটস প্রোগ্রাম, এটা এমন ভাবে প্রোগ্রাম করা হয়, ইটস প্রোগ্রাম এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে,
ইটস প্রোগ্রাম, এটা কি প্রোগ্রাম করে টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার, টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করার জন্য। ওয়ান্স দ্য রাইস ইজ ডান, রাইস ইজ ডান মানে যখন ভাত হয়ে যায়, সো দ্যাট ইট স্টপস কুকিং, যাতে এটা রান্না বন্ধ হয়ে যায়, বাট ডাজেন্ট গেট কোল্ড, রান্না শেষ হয়ে যাবে কিন্তু এটা কখনো বন্ধ মানে ভাতটা ঠান্ডা হবে না, এটাই তো দরকার। আচ্ছা দেখি তাহলে পুরো কথাটার সাথে কোথায় মিলতেছে। ওকে, এখন আমরা শুরু থেকে আবার দেখবো এরকম যে কোথায় কি বলা আছে। 7 নম্বর, দ্য হ্যান্ডেলস আর এট দ্য সাইড আর হার্ড টু, এখানে হ্যান্ডেলের কথা কিছু বলছে। এখানে দ্য লিড লক্স, লিডটা বন্ধ হয়ে যায়, হোয়েন ক্লোজ অ্যান্ড বিকামস এ সিকিউর, সিকিউর মানে হচ্ছে নিরাপদ, হ্যাঁ কোনো ধরনের ঝই ঝাক্কি ঝামেলা নাই। তো হ্যান্ডেল টু ক্যারি দ্য কুকার, দ্য এলিমেন্ট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ক্লিন, ক্লিন করা কষ্টকর, ঠিক আছে, কিন্তু হ্যান্ডেলের কথা বলা নেই, বাদ। কোশ্চেন নাম্বার 8, ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং এ মেস, এটা হচ্ছে ব্রাউন রাইস হচ্ছে আহ, যখন রান্না করা হয় তখন কোনো ঝামেলা হয় না, মানে নোংরা হয় না। কোশ্চেন নাম্বার 9, ইটস অটোমেটিক্যালি সুইচেস সেটিং টু কিপ টু ওয়ার্ম হোয়েন কুকড, যখন এটা রান্না করা হয় তখন এটা হচ্ছে অটোমেটিক্যালি সেটিংটা পরিবর্তন হয়ে যায় টু রাইস, টু কিপ টু রাইস ওয়ার্ম, ভাতকে গরম রাখার জন্য, হোয়েন কুক, যখন রান্না হয়ে যায়, যখন রান্না হয়ে যায় এটা হচ্ছে আপনার সেটিংটা সুইচ করে, সেটিংটা হচ্ছে চেঞ্জ হয়। ওকে, তাহলে দেখেন সুইচেস সেটিং, ইট অটোমেটিক্যালি সুইচেস সেটিং, সেটিংটা পরিবর্তন হয় ভাতকে গরম রাখার জন্য, এটা আমরা পড়লাম ইটস প্রোগ্রাম টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার। সো টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার ওয়ান্স দ্য রাইস ইজ ডান, সো ওয়ান্স দ্য রাইস ইজ ডান মানে হচ্ছে হোয়েন কুক, যখন অলরেডি রাইস ইজ ডান মানে হচ্ছে, ওয়ান্স দ্য রাইস ইজ ডান মানে হচ্ছে রাইস ওয়ার্ম হোয়েন কুক, এখানে রাইস ওয়ার্ম হোয়েন কুকড বলতে টু কিপ রাইস টু, টু কিপ টু রাইস ওয়ার্ম হোয়েন কুকড মানেই হচ্ছে ওয়ান্স দ্য রাইস, রাইস ইজ ডান যখন ভাত হয়ে যায়, যখন ভাত হয়ে যায়। সো ইটস প্রোগ্রাম টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার, সো ইটস প্রোগ্রাম টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার মানেই হচ্ছে ইটস অটোমেটিকলি, আমরা অনেকে বলি অটোমেটিক্যালি, হ্যাঁ আসলে ইংলিশে কোনো মানে কালি বলতে এটা টাইপসের কোনো উচ্চাঙ্গ নাই, উচ্চারণ নাই, এটা হবে হচ্ছে অটোমেটিকলি, পলিটিক্যালি না পলিটিকলি, এরকম। ওকে, so it's programmed to adjust the temperature, so it's programmed to adjust the temperature, adjust মানে হচ্ছে যে it automatically, adjust is the synonym of automatically, automatically আপনার automatically switches setting, আর উপরে হচ্ছে automatically মানেই হচ্ছে adjust, automatically মানেই হচ্ছে adjust। দেখেন তো সবাই মন থেকে বুঝতেছেন কিনা, একটু এইভাবে বাসায় যখন পড়বেন একটু লিখে রাখবেন, হ্যাঁ যে কোন ওয়ার্ডের কারণে কিরকম হলো, এরকম ভাবে বইয়ের মধ্যে লিখে রাখবেন। এরপরে দেখেন আমরা পড়তে থাকি, এটা একটা বিষয়, আর হচ্ছে এখানে কই যেন আমরা পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা পরেরটা পড়ি, কিন্তু আনসার একটা পাইলাম। মিনি রাইস কুকার, দিস হ্যাজ এ ফ্লিপ টপ লিড অ্যান্ড 0.3 লিটার ক্যাপাসিটি, মাত্র 300 গ্রাম, এটার 300 মিলিলিটার হচ্ছে আপনার ক্যাপাসিটি আছে। দ্য ইন্টেরিয়র পট ইজ মেড অফ নন স্টিক অ্যালুমিনিয়াম, নন স্টিক অ্যালুমিনিয়াম দিয়ে এটা তৈরি, অ্যান্ড ডিশ ওয়াশার সেফ, ডিশ ওয়াশার সেফ মানে হচ্ছে এটা যে ক্লিন করার যে বিষয়টা এটা সম্পূর্ণ নিরাপদ। দ্য রাইস কুকার ইজ ডিল, সরি দ্য রাইস কুকার ইজ আইডিয়াল, এটা অনেক সুন্দর নিরাপদ। হোয়েন কুকিং ফর নান, যখন হচ্ছে কারো জন্যই, সরি হোয়েন কুকিং ফর ওয়ান, যখন একজনের জন্য রান্না করা হয় তখন এটা আইডিয়াল, একজনের জন্য রান্না করা হলে এটা আইডিয়াল, ওকে, একজনের জন্য এটা বেটার, একজনের জন্য এটা বেশি স্যুট করে। এরপরে দেখি
However, it does not have any handles at the side, কোনো হ্যান্ডেল নাই। And water sometimes overflows when cooking brown rice, যখন ব্রাউন রাইস রান্না করে তখন পানিটা ওভারফ্লো হয়ে যায়, মানে উপরে দিয়ে যে আমাদের দেশি ভাষায় যেটা বলে যে বলক উঠছে আর কি, তো ওই ভাত উপর দিয়ে উঠে পড়ে যায়, ওভারফ্লো হয়। ওভারফ্লো হয় যখন ওই আপনার ব্রাউন রাইস রান্না করা হয় তখন এটা ওভারফ্লো হয়। দেখি এখন এটা কই আছে, আমরা শুরু থেকে আবার একটু পড়বো কারণ আমরা উই আর নট শিওর যে আওয়ার আনসার হ্যাজ বিন পারফেক্ট। দ্য হ্যান্ডেলস অ্যাট দ্য সাইড আর হার্ড টু ইউজ, এটার কোনো হ্যান্ডেলই নাই, সেটা কিভাবে এটা হার্ড হইতে পারে। কোশ্চেন নাম্বার 8, ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং মেস, এখানে কোনো ব্রাউন রাইসের কথা বলেছে কিন্তু ওভারফ্লো হয়, তো এটাও ঝামেলা। হ্যাঁ, উইদাউট মেকিং এ মেস, কোনো নোংরা ছাড়াই, ওভারফ্লো হইলে তো নোংরা হয়, ঝামেলা হয়, এটা হবে না। এটা অটোমেটিকলি সুইচের সেটিং, এখানে সেটিং নিয়ে কোনো কথাই বলা নাই, আছে কি একটু মিলায় দেখবেন, আপনার হয়তো দুইটা একটার মধ্যে কনফিউশন থাকতে পারে, কখনোই এই 7টার মধ্যে 7টা নিয়েই কনফিউশন থাকবে না যে না আমি একটাও বুঝতেছি না, পাঁচটাই পাঁচটাই আমার কাছে প্রত্যেকটাই আনসার মনে হচ্ছে, এরকম কখনো হবে না। সো এইভাবে আস্তে আস্তে আপনার কনফিউশনটা কমায় নিয়ে আসেন, প্রথমে হয়তো কনফিউশন হবে 3টার মধ্যে, তারপরে কখনো কনফিউশন হবে 4টা 5টার মধ্যে, এইভাবে কনফিউশনটা কমায় আনে। ওকে, কোশ্চেন নাম্বার 9, ইট অটোমেটিকলি সুইচেস সেটিং, কিন্তু সুইচেস সেটিং এর কথা বলা হয় না। ইটস ডিফিকাল্ট টু গেট দ্য রিমুভেবল টপ রিয়েলি ক্লিন, এটা হচ্ছে আসলে কঠিন, রিমুভেবল টপটা ক্লিন করাটা অনেক কঠিন। তো যেটা আমরা আগেই পেয়েছি যে সেফ না, আর এখানে বলছে যে এটা ডিশওয়াশার সেফ, এটা ডিশওয়াশার সেফ আছে। হ্যাঁ, অনেক সময় এরকম এগুলা দিয়ে আপনার যে বিভ্রান্ত করার ট্রাই করবে, আপনার সময় নষ্ট করার ট্রাই করবে। এরপরে কোশ্চেন হবে সিলেকশন অফ রেসিপিস ইজ প্রোভাইডেড উইথ দ্য কুকার, এখানে রেসিপির নামে কিচ্ছু বলা নাই, কিছু বলা আছে কি সবাই একটু চিন্তা করে দেখেন। ইট হ্যাজ এ হ্যান্ডেল এট দ্য টপ ফর ক্যারিং দ্য কুকার সেফলি, এখানে একটা হ্যান্ডেল আছে, যে হ্যান্ডেলটা দিয়ে এটা খুব সুন্দর মতো ক্যারি করা যায়। ওই যে বড় বড় যে কোনো ব্যাগের উপরে যে আপনার হ্যান্ডেল থাকে ওটা দিয়ে ধরে টেনে নেওয়া যায় এরকম, তো এখানে কোনো হ্যান্ডেলের কথা বলাই নাই। ইট ডাজ নট হ্যাভ এনি হ্যান্ডেল এট দ্য সাইড, যেখানে কোনো হ্যান্ডেলই নাই সেখানে এটাকে কিভাবে এটা সেভ করা যাবে বা সেফলি নেওয়া যাবে। দ্য আউটার অফ দ্য কুকার ডাজেন্ট গেট টু হট, এটার বাইরে হট হয় না, মানে এই সম্পর্কেও কিছু বলা নাই। তারপর ইউ ক্যান পুট দ্য পট ইন দ্য ডিশ ওয়াশার, সো আপনি এই পটটাকে ডিশ ওয়াশারে রাখতে পারবেন। সো ইউ ক্যান পুট দ্য পট, আপনি হচ্ছে পটটাকে রাখতে পারবেন ইন দ্য ডিশ ওয়াশার, সো ডিশ ওয়াশার যেখানে আছে সেখানে আপনি এটাকে এটাকে রাখতে পারবেন। এখানে যেমন বলছে যে নন স্টিক অ্যালুমিনিয়াম ইজ ডিশওয়াশার সেফ, এখানে বলছে যে ডিশওয়াশার সেফ, আর এখানে বলছে যে ইউ ক্যান পুট দ্য পট ইন দ্য ডিশওয়াশার, যেহেতু আপনি এটাকে রাখতে পারবেন সুতরাং এই যে ডিশওয়াশার সেফটা এটা যাচ্ছে, আর অন্য কোনগুলো কিছুতেই যাচ্ছে না। দেখেন পরীক্ষার হলে এরকম হবে না 100% যে একদম পরিপূর্ণ বুঝে পরিপূর্ণ ওয়ার্ড টু ওয়ার্ড মিলায় আপনি আনসার করতে পারছেন। তো যদি কখনো কখনো এরকম হয় যে পুরোপুরি মিল করতে পারতেছেন না, তখন আপনার যে অন্য গুলো যেটা একেবারেই যাচ্ছে না সেটার চেয়ে যেটা কাছাকাছি যাবে সেটাই আনসার করবেন। যেমন অন্যগুলো একেবারেই যাচ্ছে না, এখানে হচ্ছে ইউ ক্যান পুট দ্য পট ইন দ্য ডিশ ওয়াশার, আপনি ডিশ ওয়াশারের মধ্যে এই পটটাকে আহ রাখতে পারবেন, তার মানে হচ্ছে এটা ডিশ ওয়াশারটা সেফ। ওকে, সো কোশ্চেন নাম্বার 14, এটার আনসার হবে সি নাম্বার। আচ্ছা গেল, এরপর আমরা পড়ে দেখি ডি নাম্বার, ভিপিএন রাইস কুকার। ভিপিএন রাইস কুকার কি হয়েছে? আচ্ছা, দিস হ্যাজ এ পেইন্টেড স্টিল এক্সটেরিয়র উইথ এ হ্যান্ডেল অন ইচ সাইড অ্যান্ড স্টিল ইনার পট, তাহলে ইনার পট আছে, কি কি আছে দাগ দিয়ে রাখেন। ইট হ্যাজ এ পেইন্টেড স্টিল এক্সটেরিয়র উইথ এ হ্যান্ডেল, মানে একটা হ্যান্ডেল আছে কিন্তু, হ্যাঁ, উইথ ইচ সাইড, প্রত্যেকটা সাইড স্টিল ইনার পট। ইট হ্যাজ এ লিফট অফ লিড, ঢাকনাটা কেমন লিফট অফ, অ্যান্ড কাপস উইথ এ বুকলেট ইনক্লুডিং এ রেঞ্জ অফ আইডিয়াস ফর রাইস ডিশেস। বুকলেট, বুকলেট মানে কি পঞ্জিকা পত্রিকা বা হচ্ছে আপনার নিয়ম কানুন, বুকলেট।
However, the keep arm setting must be manually selected, মানে ওই যে অটোমেটিকলি যেটা আছে সেটার বিপরীত। And the handles are tricky to grip, হ্যান্ডেলসটা হচ্ছে গ্রিপ করা বা ধরাটা অনেক কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, এটা ট্রিকি, ঝামেলাদায়ক। ওকে, তার বুকলেট দেওয়া আছে, কই যেন আমরা দেখলাম যে এটার সাথে আপনার ম্যানুয়াল দেওয়া হয় যাতে অনেক কিছু শিখতে পারে। আচ্ছা, এই যে বুকলেট, এই বুকলেট ইনক্লুডিং এ রেঞ্জ অফ আইডিয়াস ফর দ্য ডিশ ওয়াশেস। সো এইভাবে আপনি প্রত্যেকটাই দেখবেন, পরে দেখতে তো আর সময় লাগবে না, একবার যখন পুরোপুরি আইডিয়া এসে যাবে তখন দেখবেন পরেগুলো আপনার ওইভাবে সময় লাগবে না, বাট আপনি একটু দেখবেন। এ বুকলেট ইনক্লুডিং এ বুকলেট ইজ দ্য সিনোনিম অফ এই যে রেসিপিস। ওকে, তো 11, এটা কত নাম্বারে আছে? ডি নাম্বারে। তো 11 আনসারটা হবে ডি। ওকে, থ্যাংক ইউ। এরপর এটা পরে দেখি, দিস ইজ সিম্পল টু ইউজ, ব্যবহার করা খুব আরামদায়ক। নট স্পিটিং অর বয়লিং, এটা হচ্ছে সরিয়েও ছিটেও যায় না, বয়েলও হয় না। ওভারস ইভেন হোয়েন কুকিং ব্রাউন রাইস। সো ওই যে কই যেন দেখছিলাম যে আপনার ব্রাউন রাইস, এটা হচ্ছে সেফ, কোনো ঝামেলা হয় না। কই কই, এই যে, এই যে এটা হলো প্রথমে যে কয়েকবার পড়ছেন, এটা পড়ার হচ্ছে সুফল। যেহেতু প্রথমে কয়েকবার অলরেডি পড়ে ফেলছেন, এখন এটা পড়ার সাথে সাথে আপনার ব্রেনে ক্যাচ করছে যে উইদাউট মেকিং এ মেস, মানে কোনো ধরনের ময়লা হয় না। সো এই ব্রাউন রাইসের ক্ষেত্রে, সুতরাং এখানে এটা হবে হচ্ছে 9 নম্বর। সরি, এটা কত? এটা হলো আপনার ই নাম্বার, তাহলে এটা হচ্ছে ই। এটা হলো প্রথমে যদি আপনি পড়ে নেন অপশনগুলো, প্রত্যেকটা অপশন আপনার মাথায় থাকে, তাহলে এই আনসারগুলো হবে, মানে ধরতে পারবেন সহজে আর কি যে এই আনসারটা মানে হবে এই। এখন দেখেন আমাদের যেগুলা বাকি আছে, এটাও আপনি বুঝতে পারবেন যে দ্য আউটসাইড অফ দ্য কুকার ডাজেন্ট গেট টু হট। আচ্ছা, এটা তো পুরোপুরি পড়ি নাই। দ্য এক্সটেরিয়ার স্টেজ কুল, বাইরের অংশটা হচ্ছে শীতল থাকে, হোয়েন ইন ইউজ, ব্যবহারের সময়। সো দেয়ার্স নো ডেঞ্জার অফ বার্নিং ইউর হ্যান্ড, সো বাইরের অংশটা সবসময় ঠান্ডা থাকে। এটা, সুতরাং আপনার হাত হচ্ছে বার্ন হওয়ার, পুড়ে যাওয়ার কোনো চান্স নাই। হাউএভার দ্য ল্যাক অফ হ্যান্ডেলস ইজ এ নুইসেন্স অ্যান্ড রেসিপি বুক উড হ্যাভ বিন ইউজফুল। যাই হোক না কেন, এই ল্যাক অফ হ্যান্ডেলস আর ল্যাক অফ রেসিপি বুক উড হ্যাভ বিন, অ্যান্ড রেসিপি বুক উড হ্যাভ বিন ইউজফুল। সো রেসিপি বুক থাকলে ভালোই তো, কিন্তু তার মানে না যে রেসিপি বুকটা দেওয়া আছে সাথে। উড হ্যাভ বিন মানে হতে পারতো, এটা হচ্ছে কন্ডিশনালের ব্যবহার। কন্ডিশনাল হচ্ছে আগের কোনো কিছু বোঝাতে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়। যেমন ধরেন আপনার ছোট ভাইরে কইলেন যে তোরে আমি বহুত দিন ধরে কই যে তুই আইএলস পড়, সেই 1 বছর আগে তোরে টাকা দিলাম আইএলস পড়ার জন্য, তুই টাকা নিয়ে মাইরে খালি, এখন আর আইএলস এ ভর্তি হইলি না, পড়লিও না। যদি তুই পড়তি তখন আজকে ভালো রেজাল্ট করতি। ইফ ইউ স্টাডিড প্রপারলি ইউ উড হ্যাভ গট বেটার আইএলস ব্যান্ড স্কোর। সো যদি পড়তি ভালো রেজাল্ট পাইতি, সো এই রেসিপি বুক উড হ্যাভ বিন ইউজফুল, একটা রেসিপি বুকটা উপকার হতে পারতো বা ভালো হতে পারতো, এইটাই আর কি। আর এখানে দ্য স্টিরিও স্টে স্কুল হয়ে, সো দেয়ার্স নো ডেঞ্জার, এই যে নো ডেঞ্জার মানে হচ্ছে আপনার স্টে স্কুল মানে ডাজেন্ট গেট টু হট, এটা হচ্ছে এটার সরাসরি বিপরীত দেয়া আছে। স্টেজ কুল হোয়েন ইন ইউজ, আর এখানে বলছে ডাজেন্ট গেট টু হট, মানে ডাজেন্ট গেট টু হট মানেই হচ্ছে এটার স্টেজ কুল থাকে, ডাজেন্ট গেট টু হট। আচ্ছা, এখন আপনি এইভাবে আমরা পড়লাম, পড়ে দেখলাম, এখন দেখবেন আপনার বাকি আছে কোনটা, বাকি আছে কোনটা, কোনটার আনসার এখনো হয় নাই। ইট হ্যাজ এ হ্যান্ডেল, যে 12 নাম্বারটা বাকি আছে। এখন এই কথাটা কই আছে? ইট হ্যাজ এ হ্যান্ডেল এট দ্য টপ ফর ক্যারিং দ্য কুকার সেফলি। সো হ্যান্ডেল, টপ হ্যান্ডেল যেটা আছে এটা হচ্ছে এই কুকারটা সেফলি ক্যারি করার জন্য আছে। সো যেটা বাকি থাকবে এখন সেটার আনসার খুঁজবেন। তো এই 12 নাম্বার বাকি আছে, এখন একটু পড়ে দেখেন যে এই হ্যান্ডেলের কথাটা কোথায় বলা আছে এবং
এবং হচ্ছে এইখানে কি বলা আছে, এখানে বলা আছে সেফলি। এখানে হচ্ছে হ্যান্ডেল আছে, ইট হ্যাজ হ্যান্ডেল এট দ্য টপ, টপে হ্যান্ডেল আছে ফর ক্যারিং দ্য কুকার। সো এটা সেফলির জন্য, আপনার কুকারটা, চুলাটা সেফলি ক্যারি করার জন্য উপরে হ্যান্ডেল আছে। সো এখন এটা পড়ে দেখেন যে এই হ্যান্ডেলের কথাটা কোথায় বলা আছে, আর এই এই কুকারটা যেন সেফলি নেওয়া যায়, খুব বেশি তো না। এরকম আবার একটু পরে ছোট্ট করে পড়বেন যাতে বেশি সময় না লাগে। তো দেখেন এখানে আমরা পড়েছিলাম এর আগে যে দ্য লিড লক্স ওয়েন ক্লোজড অ্যান্ড বিকামস এ সিকিউর হ্যান্ডেল টু ক্যারি দ্য কুকার। এই যে যদি প্রথমে ধরতে পারেন ভালো, আমি ইচ্ছা করে প্রথমে দেখাই নাই, কারণ ফাইনাল পরীক্ষার আদলে আমি কথাগুলো বলতেছি যে ফাইনাল পরীক্ষায় প্রায় এরকম হয় যে প্রথমে আপনি ধরতে পারেন না কিন্তু পরে ধরতে পারেন, অসুবিধা নাই, আপনার পরেও এটা বের করতে পারেন সিকিউর হ্যান্ডেল। সো সিকিউর মানে সেফলি, কুকার সেফলি, ক্যারিং দ্য কুকার কুকার সেফলি। দেখেন এই পুরো কথাটা মানে এখানে এটাই সেম, কথাটা আছে বি নাম্বারে, সুতরাং আপনার আনসারটা হবে বি। তো এইভাবে ইনশাল্লাহ বুঝে বুঝে একটু পড়েন, নিয়মিত প্র্যাকটিস করেন ক্যামব্রিজ 11 টু ক্যামব্রিজ 16। আর আমরা তো জাস্ট দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। আর প্যাসেজ 3টা একাডেমিকের মতোই, আপনারা দয়া করে একাডেমিকের ক্লাসগুলো করেন, প্র্যাকটিস বেসের ক্লাস, যাতে ওখান থেকে আপনি প্যাসেজ 3টাও কাভার হয়ে যায়। বাট একাডেমিকটা একটু হার্ড, অবশ্যই আগে এগুলো সলভ করেন, তারপরে হচ্ছে একাডেমিকের ওগুলো দেখবেন। ওকে, শুক্রবার আপনারা সবাই জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের 7টায় একাডেমিক প্র্যাকটিস বেসে ক্লাস আছে, সেখানে সবাইকে আমন্ত্রণ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস এখানেই সমাপ্তি। ওকে, তাহলে সন্ধ্যার ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।